on this computer. on this computer, recording on this computer. আচ্ছা, ওয়েলকাম সবাইকে আমাদের Wait, 3AC পডকাস্টের। এটা কততম এপিসোড আমি জানি না, বাট এটা হচ্ছে 2024 সালের জুন মাসের প্রথম এপিসোড। হ্যালো সবাইকে, আমি তোদের দুজনকে অনেকদিন পরে দেখছি বলে মনে হচ্ছে। তোরা কেমন আছিস? আমাদের সেমিস্টার ব্রেক চলতেছে, আমরা 30 দিনের বন্ধ পাইছি, which is unrealistic। মানে আসলে 30 দিন? ইউনিভার্সিটি হ্যাঁ, খুলবে কবে? 3 তারিখে না, যতদূর জানি, জুলাইয়ের। মোটামুটি 30 দিনের কাছাকাছি। যদি আমাদেরকে বলে যে তোমাদের ওরিয়েন্টেশন হবে বাবারা এই তোর 26শে জুন or worst 24শে জুন, তখন তার বন্ধটা থাকলো না, চলে আসা লাগবে। মানে না, একটু আমাদের শুনতেছি স্কুলে লোকমুখে যে স্কুলে যাওয়ার আগে একটা না, ওরিয়েন্টেশন হবে। নাকি ক্যাম্পাসে আই গেস খুলবে জুনের লাস্ট উইকে, আচ্ছা, হ্যাঁ, যাই তা হোক, আমি তো দেখা যাবে মানে দেখা ঈদের যাবে। ছুটি বলি নাই। প্লাস ওকে সামার ভ্যাকেশন নিলে। ওকে ওকে আমরা স্কুলে যাবো। বাই দ্য ওয়ে, আমাদের নেক্সট সেমিস্টার হচ্ছে স্কুল সেমিস্টার, যেখানে আমাদের স্কুলে গিয়ে ইন্টার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের সেমিস্টার এন্ডের পরে আমাদের পুরোটুকু সেমিস্টার স্কুলে টিচিং করে কাটাতে হবে। সো তো উই আর তখন আমরা যদি পডকাস্ট রেকর্ড করি, আমরা হচ্ছে আমাদের কার কার স্কুলে কি কি হলো, ইয়েস। এখানে মাত্র দুইটা স্কুলই আছে, একটা আমার একটা তো দুজনের। সো আসলে খুব একটা ভ্যারিং অপিনিয়ন হয়তো আসবে না। আমরা না একটা করতে পারি যে ভিআই স্কুলে যারা যাবে তোদের একজনটা আনতে পারি জাস্ট অ্যাজ এ ফর অ্যান গেস্ট। এপিসোড, যে একটা কেস যে তোমার অভিজ্ঞতা কি বলো। বাট এটাই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান, মানে এই বাকিটা বছর, মানে বাকি বছরটার জন্য। এই বছর আমাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, বাই দ্য ওয়ে। কি রে, লাইক আমার ক্যামেরা হয়ে গেল। আচ্ছা, ওকে অঙ্কন মিলে একটুখানি যে টিভিটা দেখাইনি, দেখা তো ওকে, এই বছর। দ্যাট ওয়াজ নট ইন্টেনশনাল। ওকে, আচ্ছা, তো আজকে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো। তো আচ্ছা, অঙ্কন ইন্ট্রোডিউস দ্য টপিক, অ্যাজ তুমি সবার শেষে কথা বলবা। আচ্ছা, টপিকটা হচ্ছে, আচ্ছা আমার যদি ইন্ট্রোডিউস করতে হয় আমার তো কিছু বেসিক নলেজ থাকা লাগবে, তাই না? আমি জাস্ট জানি যে কোটা নিয়ে একটা গ্যাঞ্জাম হচ্ছে। মুক্তিযুদ্ধ কোটাকে মেবি 30% দিচ্ছে বিসিএস এ সরকারি চাকরিতে, আর টোটাল কোটা মিলে মেবি 50%-এর উপরে আসলে যারা কোটা প্রার্থী তাদের জন্য রাখা হয়েছে। এটা নিয়ে একটা হিউজ ডিবেট চলতেছে, এবং এটার অবভিয়াসলি অধিকাংশ মানুষ হচ্ছে এটার বিপক্ষে, যে কেন এটা হলো, এটা তো ছিল না হুট করে, কেন আবার মানে কোটা সংস্কার আন্দোলন বলে যে জিনিসটা ছিল অনেক স্ট্রাগলের একটা ব্যাপার ছিল। তারপরে হচ্ছে সংস্কার না করে তো ওটা বাতিলই করে দেওয়া হলো, মানে যদি আমরা পাস্ট কয়েক বছর হিস্ট্রি দেখি। আবার এখন আবার পুনর্বহাল কেন করা হ্যাঁ, হলো? আবার কেন এটা রিইনস্টল করা হলো, মানে তখন যে বলা হয়েছিল যে না ঠিক আছে এটা বাদ, তাহলে এখন আবার কোন গ্রাউন্ডে এটাকে আবার আনা হলো। এবং এটা আসলে মানে এই 2024 সালে এসেও এই মুক্তিযুদ্ধ কোটা আসলে এখন পর্যন্ত এটার ভ্যালিডিটি কিংবা এটার আসলে যৌক্তিকতা কতটুকু, এটাই আসলে একটা প্রশ্নের ব্যাপার। তো এই জন্য আমি তোদের অপিনিয়ন জানতে চাচ্ছি অ্যাবাউট কোটা। কোটা জাস্ট নট ফর মুক্তিযুদ্ধ কোটা, আরো অনেক রকমের কোটা আমাদের দেশে আছে, লাইক উপজাতি কোটা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটা, কোটা, জনগোষ্ঠীর কোটা, তারপরে নারী হচ্ছে কোটা। নারী কোটা, তারপর হচ্ছে আবার বিভিন্ন চাকরির ক্ষেত্রে জেলা। হাসতেছস কেন নারী কোটা বলতে গিয়ে? আমি হাসতেছি কারণ হচ্ছে আমাদের যে 50-50 হয় না, মানে আমি কন্টেক্সট দিব 50-50 কি জিনিস। মানে একটা ডিবেট, একটা ন্যাশনাল ডিবেট কম্পিটিশন হয় আমাদের ডিবেট ক্লাবে, যেখানে হচ্ছে নারী পুরুষের সমতার উপর মানে ফেসিং টুয়ার্ডস ইকুয়ালিটি একটা স্লোগান দিয়ে শুরু করে। এবং ওইখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার যে স্যার উনি আসছিলেন, উনি এসে বলছিলেন যে আগে তো আমরা নারীদেরকে কোটা দিয়ে হচ্ছে মানে কি বল এম্পাওয়ার করতাম, এখন দেখা যাচ্ছে যে তোর এনরোলমেন্ট রেট মেয়েদের বেশি ছেলেদের তুলনায়। তো এখন ব্যাপারটা এমন যে ছেলেদেরকে আরো কোটা দিয়ে ভর্তি করা লাগবে, কারণ ভার্সিটিতে মানে জাহাঙ্গীরনগরে যেমন হচ্ছে ছেলেদের মেয়েদের আলাদা করে থাকে না, যে ছেলেরা এতজন ভর্তি মেয়েদের এতজন হবে, আমাদের ভার্সিটি তো এমন না। আহ, মেধার 50-50। বেসিসে ভর্তি হয়। তো এখন দেখা যাচ্ছে যে মেয়েদের এনরোলমেন্ট রেট বেশি ছেলেদের চেয়ে। তো এখন নাকি এটার অসমতা দেখা যাবে। হ্যাঁ অসমতা দেখা দিচ্ছে অলরেডি। সো আসলে নারী কোটার চাকরির ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, ইভেন আমাদের আমাদের পরবর্তী ব্যাচ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের সংখ্যা আশঙ্কাজনক হারে কম। কমতেছে। আই ডোন্ট নো ওয়াই। তো আসলে কোটার কোটা নিয়ে কথা বলবো আর কি। তোরা বলতে পারিস, আরো অ্যাড করতে পারিস যে এটার আসলে কি যৌক্তিকতা, এবং কেন এটা দরকার কিংবা কেন দরকার নাই। লিভিং দ্য ফ্লোর টু ইউ গাইস।
মূলত তো গ্যাঞ্জামটা লাগছে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা কেন বেশি রাখা হয়েছে, বাট অন্য কোটাগুলো অত বেশি হাইলাইটে আসে নাই। কিন্তু আমার মনে হয় কি, মুক্তিযোদ্ধা কোটা রাখার মেইন বেসিসটা কি ছিল যে আহ, ওই ফ্যামিলিতে একজন যুদ্ধে গিয়েছিল বলে তাদের ফ্যামিলিতে নিশ্চয়ই কোনো একটা প্রভাব পড়ছে, যার জন্য তাদের পড়ালেখা বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়েছে বলে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে চাকরির ক্ষেত্রে। বাট ইটস বিন 53 ইয়ার্স, তাই না? হ্যাঁ। তো এত বছর পরেও সেই যেই ক্ষতির কথা মাথায় রেখে তারা এই কোটা রাখার চিন্তা করেছিল তখন, সেটা কি এখনো যৌক্তিক আছে? লাইক, এটা খুবই একটা জেনেরিক কোশ্চেন, যেটা কি আসলে যৌক্তিক কিনা। এন্ড আমার মনে হয় যে 30% না অনেক বেশি হয়ে যায়। এটারই মানে যে 7 বছর আগে না হয়েছিল কোটা আন্দোলনটা, 6-7 বছর আগেই তো মনে হয় হয়েছিল ছয় ছয় বছর, এরকম। হ্যাঁ। তো 18 দিকে। হ্যাঁ, ওই সময় কিন্তু কেউ বলে নাই যে কোটা বাতিল করতে, সবাই বলছে যে কোটা সংস্কার করতে। হ্যাঁ। তো তখন খুব ইয়ে করে ধাম করে কোটা দিল, হুম। সব বাদ করে দিল, মানে একটু কেউ মানে একটু ইয়ে দেখে রাষ্ট্রীয় কিছু তোরা আর আন্দোলন করিস না, কোটা বাতিল বাতিল করে দিচ্ছি। এখন তারা আবার আনলো, এবং ব্যাক উইথ ব্যাঙ্গার, মানে সেম স্টাইলে আরো বেশি আরো কোটা নিয়ে আসলো। বাট জিনিসটা আমার মনে হয় যে সংস্কার করা উচিত ছিল, লাইক অ্যাটলিস্ট 10% আমার মনে হয় যৌক্তিক বলা যায়, বাট 30% টু মাচ আমার কাছে মনে হয়। কারণ আমার মনে হয় না এখনো সেই প্রভাবটা সেরকম ভাবে আছে যুদ্ধে যাওয়ার জন্য ফ্যামিলির উপরে, যার জন্য তাদেরকে এত বেশি এখন প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ। আর এটাতে দেখা যায় যে মানে একটা বড় ধরনের ক্ষোভ তৈরি হয়। আর আমাদের দেশে যেটা সমস্যা সেটা হচ্ছে অনেক মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারী, যারা মুক্তিযোদ্ধা না এরকম মানুষজন আছে, মানে যারা ফেক ইয়েতে আসতেছে, হুম। সার্টিফিকেট নিয়ে আসতেছে। দেখা যাচ্ছে এখন যখন যদি আরো ওদেরকে এরকম করে কোটা দেওয়া হয় বা এরকম যদি আরো ব্যবস্থা হয়, দেখা যাচ্ছে তাদের মধ্যে আরো এর ধরনের জালিয়াতি করার টেন্ডেন্সি বাড়বে। হ্যাঁ, শুধুমাত্র ইয়ে পাওয়ার জন্য, সুবিধাগুলো পাওয়ার জন্য। এরকম অনেক মুজুদ আছে যারা নিজেরা সার্টিফিকেট নেয়ই নেই, তারা ইয়ে চাই না সেরকম আলাদা করে কোনো প্রায়োরিটিস বা প্রিভিলেজ চায় না। So, আমার মনে হয় জিনিসটা আসলে সংস্কার করলে বেটার ছিল। আই ডোন্ট নো অ্যাবাউট আদার কোটাস, লাইক নারী কোটা বা ইয়ে কোটা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটা হয়তো বা যেরকম মার্জিনালাইজ যারা আছে, বা ধর আদিবাসী কোটা, এগুলা আমার মনে হয় ঠিক আছে। কিন্তু এই যে মুক্তিযোদ্ধা কোটাটা আই থিঙ্ক একটু সংস্কার করা উচিত। বাট আমার মনে হয় এটা হবে পিছনে অনেক কিছু কাহিনী আছে, এগুলা আবার পুনর্বহাল হওয়ার জন্য অবভিয়াসলি হাওয়াই করে আসে নাই। যাই হোক, সাইদু, তোর কি অপিনিয়ন? আচ্ছা, ওপিনিয়ন ওপিনিয়ন দেওয়ার আগে বলে নেই যে আমার নিজেরই মুক্তিযোদ্ধা কোটা আছে। তো এই টাইমে যদি আসলে পুনর্বহাল করার পরে যদি হচ্ছে আমি চাকরিতে ঢুকে যেতে পারতাম, তাহলে আমার এটার ব্যাপারে ফুল সাপোর্ট থাকতো। না, আমার যেটা পার্সোনাল মতামত সেটা হচ্ছে যে আহ, তোর কোটার না দুই জেনারেশনে ইয়ে করে, সব জায়গায় যদিও করে না, অনেক জায়গায় FFQ1 FFQ2 এভাবে কাউন্ট করে, যে যাদের হচ্ছে বাবা মা মুক্তিযোদ্ধা তাদেরকে ফার্স্ট জেনারেশন ধরা হয়, যাদের হচ্ছে আহ নাতি নাতনি, সরি, যাদের দাদা দাদি মুক্তিযোদ্ধা বা নানা নানি মুক্তিযোদ্ধা তাদের হচ্ছে সেকেন্ড জেনারেশন ধরা হয়। তো আমার মনে হয় যে চাকরির ক্ষেত্রে যেই প্রিভিলেজটা দেয়া হয় এটা ফার্স্ট জেনারেশন পর্যন্ত লিমিটেড রাখা উচিত। আর 30% আসলে খুব বেশি হয়ে যায়, কারণ আহ, বাংলাদেশে আসলে তুই যে কোনো একটা গ্রুপ অফ পিপলের যদি কোনো একটা জায়গায় 30% প্রিভিলেজ দিয়ে দিস, তার মানে এটা বাকি মানুষের জন্য খুব খুব হাই লেভেলের একটা ডিসক্রিমিনেশন হয়ে যায়। তো ওই ফারিয়া যেটা বললো যে এমন কিছু তো এখন পর্যন্ত মানে যুদ্ধের 53 বছর হয়ে গেছে অলরেডি, এখন তো ওই ক্ষয়ক্ষতিগুলো অতটা রিলেভেন্ট না যে তারে এখনো ক্ষতিপূরণ দেওয়া যেতে হবে 2 জেনারেশন পরে। ফার্স্ট জেনারেশন আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, যার বাবা হয়তো মুক্তিযুদ্ধে গেছে বা মারা গেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে হাই লেভেলে, তার পড়াশোনায় হয়তো প্রভাব পড়ছে, তার চাকরি দেওয়া যেতে পারে, ফাইন। বাট সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে আমি নিজে সেকেন্ড জেনারেশন, আমি নিজেও চাই না, যদি আমার আছে আমি ইউজ করি জাস্ট বিকজ বাকি মানুষ ইউজ করতেছে। এখন আমি একলা ইউজ না করলে এটা যে খুব প্রতিবাদ। চেঞ্জ হয়ে যাবে এমন কিছু না। তো আমারও খুব বেশি প্যারা, না না, আমার আসলে খুব বেশি প্যারা করা লাগে নাই। যদি মানে যখন কোটার কাগজপত্র তুলছি
তখন যদি খুব ডিফিকাল্টিস ফেস করা লাগতো তাহলে আমি করতাম না, আমার অত ইচ্ছাও ছিল না। পরে আম্মুর এমনি যাওয়া লাগছে, বাড়িতে আরো কিছু কাজ মানে ছিল, তখন হচ্ছে আমার প্রত্যয়নপত্র একটা নিয়ে নিয়েছি কমান্ডারের কাছ থেকে, ওটাই আছে আর কি। ওটা দিয়ে আমি 30%-এর ইউজ যদি করতে চাই তাহলে করতে পারি। যাই হোক, ওটা আজকে আমি দেখতেছিলাম। কিন্তু আমার আমার পার্সোনালি মনে হয় যে এটা ইউজ করা আরো বেশি, মানে ধর আমি একটা জায়গায় চলে গেলাম, আমি মুক্তিযোদ্ধা কোটা দিয়ে একটা চাকরি পাইলাম, যে জায়গায় বাদ বাকি মানুষ হচ্ছে যোগ্যতা দেওয়া যায়, আমার নিজের কিন্তু এমনি একটা হীনমন্যতা কাজ করবে যে ভাই আমার যোগ্যতার তো অবশ্যই ঘাটতি আছে। তো কোটা জিনিসটা এমনিতে আমার মনে হয় যে একটু, মানে যাদের সেলফ রেসপেক্ট আছে বা যারা সেলফ রেসপেক্ট নিয়ে চিন্তা করে তাদের জন্য এমনি একটু ব্যাকলেশ। awkward। তারপরেও মানে থাকতে পারে, আমার না নাই, বাট আমার মনে হয় যে 30% আসলে খুব বেশি। 5%, হায়েস্ট 10% থাকতে পারে। আর ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে আর একটু বেশি হলেও হতে পারে, সেকেন্ড জেনারেশনের জন্য এত বেশি কোটা থাকা আমার কখনোই লজিক্যাল মনে হয় না। আপনি যে হীনমন্যতার কথা শুনে জিনিস মনে পড়লো, একটা পোস্ট দেখছিলাম, একজন করছে যে 5 বছর কষ্ট করে, কত কষ্ট করে তোমরা জানো কত কষ্ট করে এই কোটা আবার ব্যাক করাইছি। আই ডোন্ট নো মানে সে কে ছিল বা কি, ওই স্যাটায়ার পোস্টটা ছিল? দেখ। না না, স্যাটার না, না না, রিয়েল রিয়েল মানে। সিরিয়াসলি? হ্যাঁ, মানে সে এটার পিছনে কোনোভাবে তার হাত ছিল আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, সে ওনার নিয়ে অনেক সবাই জয়গান হ্যাঁ, করতেছে, সবাই ওনার সে ক্রেডিট দিচ্ছে। অনেক মানে গর্ব আমি করে ওই গ্রুপগুলোর কথা বলতেছে। বলতেছি যে গ্রুপগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা হ্যাঁ, কোটা নিয়ে, যেহেতু সে আমার অনেক কোটা গর্ব আছে আমি করে ওই গ্রুপে বলতেছে, আছি। সে আচ্ছা অনেক গর্ব সাইদুর, করে তুই কি বলতেছে। এরকম কোনো গ্রুপ এক্সিস্ট করে যে আমরা সবাই মুক্তিযোদ্ধার কোটাধারী, তো সেখান থেকে এসব নিউজ পাইছি? হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি আছে? অনেকগুলা। কি বলতেছি তোরা? আমি মানে এরা কি এখানে এদের হচ্ছে আমি দুই শেয়ার্ড গ্রুপের মানুষেরই দিয়ে পাইতেছি। না, এরা কি আসলে এখানে ওদের শেয়ার্ড এক্সপিরিয়েন্স শেয়ার করে যে কোটা ব্যবহার করার ফলে তারা কোন শোন, কোন ধরনের এক্সপিরিয়েন্স আ- ফিল করছে অর সামথিং? আমি বলি কি হয়েছে। একদিকে গ্রুপ অফ পিপল হচ্ছে পোস্ট করতেছে যে কোটা পুনর্বহাল বাতিল চাই, হ্যান ত্যান, এটা ওইটা, এইগুলা স্ক্রিনশট নিয়ে এরা আবার এই গ্রুপে পোস্ট করতেছে যে এরা আন্দোলন করতেছে, রাজাকারের বাচ্চা, হ্যান ত্যান, আমি এদের গাইলাইতেছে, আবার এরা গাইলাইতেছে। তো আমি দুই সাইডই দেখতেছি আর কি। কারণ আন্দোলন, আমার মনে হয় যে আন্দোলন বা প্রতিবাদ সবচেয়ে হাই লেভেলে হইতেছে ঢাকা ভার্সিটি। কারণ শিক্ষার্থী সংসদ যে গ্রুপটা আছে এটার মধ্যে হ্যাঁ, দেখলে বুঝবে, পোলাপান হচ্ছে অলরেডি মনে হয় 2-3 দিন এখন ভার্সিটি বেস মানববন্ধন ইয়ে হাবিজাবি করে আন্দোলন হচ্ছে, মানে ইউনিভার্সিটিতে এগুলা হচ্ছে করছে। আলাদা আলাদা করে। তো আমি একেবারে যেহেতু ঢাকা ভার্সিটিতে পড়ি, আমি ঢাকা ভার্সিটির আন্দোলনেরও টপটা দেখতেছি, আবার ওইদিকে যে যারা কোটা নিয়ে কাজ করছে সোফা, মানে এই যে এই জিনিসটার পিছনে যারা কাজ করছে এরা কি বলতেছে বা এদের মতামত কি, এটাও আমি দেখি। But আমার এই সাইডেরটা আসলে মুক্তিযোদ্ধা সাইডের যারা এরা যেগুলো বলতেছে আমার অযৌক্তিক লাগছে। সেকেন্ড জেনারেশনের জন্য এত প্যারা খাওয়ার কি আছে? ঠিক আছে, তোমার বাপ মা যুদ্ধ করছে, তোমার ফ্যাসিলিটি দেওয়া উচিত, এটা তো কেউ না করতেছে না, বাট এত তো দরকার নেই। বাকিদের বৈষম্য করে তো তোমার ফ্যাসিলিটি দিলে এটা তোমার জন্যই একটা ব্যাকল্যাশ। এখন আমার ক্ষেত্রে ব্যাপারটা কি, যে আমি একটা কাহিনী বলি। আমার নানা যুদ্ধের সময় উনি ছিল হচ্ছে বিডিআর এ, মানে তখন তো আর বিডিআর ছিল না ওখানকার, মানে পাকিস্তানের বিডিআর এর ইকুইভ্যালেন্ট কি হবে, বিডিআর, আই ডোন্ট নো, বড় গাড়ি ছিল। সে অ্যাকচুয়ালি যুদ্ধ করছে, মানে অ্যাকচুয়ালি সে ফাইট করছে, কিন্তু মুক্তিযোদ্ধার যে গ্যাজেট আছে ওখানে তার নামটা আছে বাট তার সার্টিফিকেট নাই। Because, তখন হচ্ছে খুব একটা পাত্তা দেওয়া হয় না, এভাবে তোলা হয় না। আর এখন তুলতে গেলে প্রচুর ঝামেলা, হয়তো ঘুষ টুস দেওয়া লাগবে ওর, অন্য কিছু করতে হবে, প্রচুর একটা ঝামেলা করে ওটা তুলতে হবে। সো এই খাটনিটা আমরা করি নাই। এখন যদি আমার জন্য ইজি হইতো এটা, মানে ইউজ করা, আমি কি করতাম না? আর অন্য প্রবাবলি করতাম, কারণ যদি আইন দ্বারা যদি আমি হচ্ছে হুম প্রোটেক্টেড থাকি, আমি কেন একটা ফ্যাসিলিটি ভোগ করবো না যেটা মানে লফুলি আমি, আমার রাইট আছে। সো আই ক্যান গেট দেয়ার মোটিভেশন যে ঠিক আছে আমার যদি দেয় আমি কেন করবো না। কিন্তু আমার মানে কোটাটা কেন আছে যদি এটা আমি ভাবতে চাই, তাহলে আমার তো মনে করেছে কোটাটা, এই সিস্টেমটা রাখা হয়েছেই তাদেরকে এম্পাওয়ার করার জন্য, যারা একটু পিছিয়ে পড়ছে যে কোনো একটা অ্যাসপেক্ট থেকে, হতে পারে তার ফাইন্যান্সিয়াল হুম কন্ডিশন, হতে পারে হচ্ছে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করতে হুম পারতেছে না, হতে পারে সে এমন একটা জায়গা থেকে বিলং করে যেখানে তার পক্ষে বাকি দেশের কিংবা ঢাকার মতো একটা অ্যাডভান্স জায়গা থেকে সবার সাথে কম্পিট করে ওই জায়গায় পৌঁছানো খুবই দুঃসাধ্য। সে হয়তো সেম ফ্যাসিলিটি পায়নি, সে হয়তো ছোটবেলা থেকে আহ, একই ধরো রকমের আপব্রিঙ্গিং এর মধ্যে দিয়ে বড় হয় নাই যে সে হচ্ছে
মানে ওই লেভেল প্লেইং ফিল্ডে তোর কম্পিট করতে পারবে এবং তার যেই ব্যাকগ্রাউন্ড এবং তার যেই কমিউনিটি তাকে রিপ্রেজেন্ট করতে পারবে, তাই না? এখন ধর যে একটা মানুষ মুক্তিযুদ্ধ করছে, ঠিক আছে, সে অ্যাকর্ডিং টু দিস ল সে কোটার দাবি রাখে, মানলাম, কিন্তু সে কোনোভাবেই কোন রকম চ্যালেঞ্জের শিকার না, সে একটা প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করে, ইভেন দো তার ফ্যামিলির কেউ মানে যুদ্ধ করছে, দাদা নানা ওর বাবা, বাবা প্রবাবলি এখন হবে না, কারণ এখন আর কি ওই আমাদের যে এইজ রেঞ্জ না ঠিক মানে হতেও পারে আছে, বাবা। হ্যাঁ আছে আছে অল্প। এখন এই অল্প মানে আছে। তোর ওই যে আমার এক ফ্রেন্ডেরই আছে। থার্ড জেনারেশনই বেশি আর কি বলতে গেলে। তো এখন আমি যদি এখন ওই লোকটাকে আমি কোন গ্রাউন্ডে আমি এম্পাওয়ার করছি, কেন আমি তাকে এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছি, সে কি কোনো জায়গা থেকে পিছায় পড়তেছে? মানে এই আইনটার কিছু নিউয়ান্সেস আছে, মানে এটা হচ্ছে মানে কি বলবো, যে কোন একটা কারণে কিছু গ্রুপের মানুষকে এমন ভাবে এম্পাওয়ার করছে যে যেটা হয়তো তারা এক্সট্রা বেনিফিটটা ডিজার্ভ করে না, তারা হয়তো সেরকমের কোনো প্রবলেম ফেস করতেছে না। আবার এমন এখন ধর যে একটা মানুষ যে কিনা খুবই দরিদ্র, সে হচ্ছে প্রপার কোয়ালিটি এডুকেশন সে অ্যাফোর্ড করতে পারতেছে না, এখন এইটার তো আমি তাকে এম্পাওয়ার করতেছি না কোটা দিয়ে। আমি তো যে মানুষটা বস্তিতে থাকে তাকে তো আমি হচ্ছে বস্তির মানুষের রিপ্রেজেন্ট হওয়ার সুযোগ দিচ্ছি না, সে তো তার জায়গাতেই আছে। ওয়ারেজ আমি এমন একটা মানুষকে বেশি মানে এমন একটা গ্রুপকে বেশি অগ্রাধিকার দিচ্ছি যারা হয়তো খুব একটা কষ্টে ছিল না, তারা তোর আরামসে জীবনটা কাটাইছে এবং সেখানেও তারা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে। এজন্যই কিন্তু এটা সংস্কার করার দরকার ছিল বেশি। এখন যে যারা এখন তুই বললি না যে একদল মানুষ হচ্ছে বলতেছে যে না আমরা এত 5 বছর ধরে কষ্ট করে এটাকে রিইনস্টল করছি, আমি তো তাদের মানে এই কাছে রং বলতেছি না, কারণ একেবারে বাতিল হয়ে যাওয়া কিন্তু অনেক যারা ডিজার্ভিং মানুষ, যাদের অ্যাকচুয়ালি একটা ভয়েস থাকা উচিত, যাদের একটা পজিশন থাকা উচিত সরকারি চাকরিতে, তাদেরকেও এটা হচ্ছে হার্ম করতো। যেমন ধর যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা আদিবাসী, ধর যে তোর 3টা যে পার্বত্য জেলা ওখান থেকে কিন্তু এডুকেশন পেয়ে আমাদের মধ্যে মানে আমরা যারা হচ্ছে শহরে বড় হয়েছি তাদের সাথে কম্পিট করে একটা জায়গায় যাওয়া, তাদের সাথে একই পেসে পড়াশোনা করা, একই পেসে চাকরি করা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। কোটাটা কিন্তু তাদেরকে একটা সুযোগ দিত যাতে তারা হচ্ছে এই জায়গাটা আসতে পারে। সো এইটা আরো রিসার্চ করে কিংবা আরো ভেবেচিন্তে একটা পর্যায়ে রাখা উচিত, যেন এমন কাউকে এমন কোন গ্রুপকে আমি কোটা দিয়ে মানে এগোই দিচ্ছি কিনা যাদের হয়তো ওটার আর প্রয়োজন নাই, তাই ওয়েল না? মানে অবভিয়াসলি যারা এগুলা পলিসি মেকার তারা খুব ভালো করে সিচুয়েশনটা জানে, দে আর ওয়েল অ্যাওয়ার অফ, আমরা সবাই জানি, সবাই জানি আমরা যা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। ইভেন তুই কয়দিন দেখছিস যে সরকারি চাকরিজীবী তাদের বাচ্চার জন্য আলাদা ইউনিভার্সিটি চায়? মানে কত রিডিকুলাস এই জিনিসটা, যে না মানে ওরা কোটাও চায় আলাদা, মানে চাচ্ছে যে ওদের ফ্যামিলিতেও যেন হচ্ছে ওই বেনিফিট গুলা পায়। এমনও হতে পারে যে সরকারি চাকরিজীবী কোটা আর দেখতে পারবো, যে কার বাপ চাচ্ছে আমলা কোটা। সরকারি হ্যাঁ, যে ওরা হচ্ছে সরকারি চাকরি করছে এজন্য ওরা একটা এক্সট্রা বেনিফিট পাবে, মানে কি বলে, নেপোটিজম নেপোটিজম এন্ড নেপোটিজম। ক্যাডার কোটা। তো এটাই আমিও এটার মানে আমি এটার পক্ষে পয়েন্টস দেখি যে একেবারেই বাতিল করা উচিত না। আমাদের তিনজনের কথা মানে কাইন্ড অফ সিমিলারই, কিন্তু এই যেটা হইছে এটা আর কি হুট করে হইছে, এবং এটা আরো আরো স্মার্টলি ডিল করা যাইতো। কারণ যদি মানে কোটায় থেকেই যদি তোর 50% বেশি মানুষকে নেওয়া হয়, এটা আসলে মেক্স নো সেন্স, এটা উন্নত বিশ্বে কোথাও দেখা যায় না। বিসিএস এ মেবি বাকিদের জন্য আনফেয়ার। 56% কোটা। হ্যাঁ 56%, সো ভাই বেশি আসলে। 56% কোটাই থাকে, তাহলে মানে এখানে তুই কেমনে কোটাটা এটা? আনতেছসই যাতে সবার জন্য লেভেল প্লে ফিল্ড হয়। হ্যাঁ, আর মানে এটা এই মানুষের আনফেয়ার জন্য কোটাটাকে একটু কম্পিটিশন, ইকুইটি আনার জন্যই কোটাটা হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ, আসতেছিস। পুরো আইনা আনফেয়ার হয়ে আরো যাচ্ছে। তুই আনফেয়ার করতেছিস। মানে আরেকটা জিনিস আমরা দেখছি যে ফেসবুকে বলছে যে আমাদের দেশকে তো স্বাধীন করা হয়েছিলই কারণ পাকিস্তানকে মানে পশ্চিম পাকিস্তানকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো, সরকারি চাকরিতে ওদেরকে বেশি দেওয়া হতো। Same. এখন দেখি যে হুম। ওই যে হাউ দা টার্ন টেবলস নাকি এটার মতো, How the যে table turned. হ্যাঁ হাউ দা টেবলস হ্যাভ টার্ন। তো ওই যে এখন এই মানুষ কোটা, কম্পেয়ার করতেছে, ওই যে দুই যে পশ্চিম পাকিস্তান আর পূর্ব হ্যাঁ পাকিস্তান হ্যাঁ কেটে হ্যাঁ ছিল হ্যাঁ, কম্পারিজনটা আগে সেম। যেমন সরকারি চাকরিজীবী তো হচ্ছে বাঙালিদেরকে কম দেওয়া হতো, এখন বাঙালিরাই হচ্ছে এটা অ্যাবিউজ করছে যে না আমরা যারা যুদ্ধ করছে তারাই অ্যাডভান্টেজ পাবে। আবার ব্যাপারটা কত উইয়ার্ড যে এটা তো মানে সবাই জানে যে যারা সার্টিফিকেট আছে এর মধ্যে অনেক আছে ফেক,
আবার অনেক রিয়েল যোদ্ধারা হচ্ছে সার্টিফিকেট পায় না, তারা ওটার পরোয়া করে না। হ্যাঁ আবার ওটাই। আই ডোন্ট সি এনিওয়ান আস্কিং ফর ইট যে আমরা যুদ্ধ আমার করছি। নানাও না সার্টিফিকেট তুলে নেয়, হুম হুম। কিন্তু নানারটা ইজি হয়েছে কারণ উনি হচ্ছে যুদ্ধ করছে জিল্লুর রহমানের সাথে। তো জিল্লুর আচ্ছা রহমান আচ্ছা। তৎকালীন ভৈরব প্রেসিডেন্ট ভৈরব ছিল। এরিয়া তো তো মানে হ্যাঁ মানে পরিচিত অনেকটা, এই জন্য ইজি হয়েছে, নাইলে একটু ডিফিকাল্ট হইতো। হুম, বুঝছি, এটাই আমাদের টেক। আর আই ডোন্ট থিংক কিছু বল আমার আমার কাছে মানে ইভেন তোর আমেরিকার যে বড় বড় যে ইউনিভার্সিটি গুলা লাইক হার্ভার্ড, প্রিন্সটন, ইয়েল, এখানেও কিন্তু কোটা টাইপের একটা সিস্টেম আছে। যেমন ধর যে যেসব স্টুডেন্টরা এমন কোন হুম। কমিউনিটি থেকে বিলং করে যে, ট্রাস্টিদের, কি বলতি, কিছু বলতেছিলি? ধর যে এথনিসিটি গ্রুপ, যারা ধর ব্ল্যাক, যারা ট্রাস্টি ধর রেড যারা থাকে ইন্ডিয়ান, তাদের একটা ওই যে ইয়ে থাকে। আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের জন্য কোটা আছে বা এরকম হ্যাঁ কিছু, হ্যাঁ হ্যাঁ, মানে তারপর ওই যে ইন্ডিয়ান আমেরিকান যারা, তারপরে যারা ব্ল্যাক, এদের জন্য কিন্তু আলাদা একটু একটু তোর হ্যাঁ মানে আছে। ফ্যাসিলিটি দেয়, যে যেহেতু ওদের 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 রাখার কমিউনিটি। রিজনও আছে হ্যাঁ অবভিয়াসলি। হ্যাঁ, মানে একে তো মানে এই একে তো ইনক্লুশনটা প্রতিষ্ঠা পায় যে না, সব কমিউনিটি থেকে কেউ একজন বিলং করে এবং তাদের রিপ্রেজেন্টেটিভ তৈরি হচ্ছে। সো আমি যদি আমার গোলটা ক্লিয়ার রাখি যে আমি কেন কোটাটা রাখতেছি, যেন আমি হচ্ছে যারা এটা ডিজার্ভ করে, যারা একটা ভয়েস ডিজার্ভ করে, যারা যাদের কমিউনিটিকে সার্ভ করতে পারে, এইটা যদি এনশিওর করা যায় এবং এই গোলটা যদি সবার কাছে ক্লিয়ার থাকতো, তাহলে কিন্তু এটা থেকে উচ্চবাচ্য করতো না, আরো মানুষ অ্যাপ্রিসিয়েট করতো যে না, আমরা দেশের সব জাস্ট একটা মেজরিটি গ্রুপকে ফোকাস না করে হুম। সব ধরনের রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড হোক, সব ধরনের এথনিসিটি হোক, সব জায়গার মানুষকে আমরা হচ্ছে সরকারি চাকরিজীবী হিসেবে, মানে তারা সরকারি চাকরি করতে পারবে, তখন একটা মানে ভালো সিটির মতো সবাই আরো প্রশংসা করতো। তো এখন যেটা হয়েছে এটা আসলে নিন্দা করার যোগ্য, এবং এটার এগেনস্টে কথা বলা উচিত মনে করি এটা, এই আর কি। তো আমাদের যে সেকেন্ড টপিক, যেটা আমরা কথা বলে, খুবই ফানি একটা টপিক। টপিকটা হচ্ছে যে কখনোই আমাদের প্রেজেন্ট জেনারেশন কখনো নেক্সট জেনারেশনের বাচ্চা কাচ্চা বা মানুষদেরকে সবসময় অপছন্দ করে, বা তাদের সবকিছুর মধ্যে একটা একটুখানি মানে নিচু ইয়ে করে দেখে, চোখে দেখে, বা মানে একটু কি করে জেনারেশনটা দেখে। নষ্ট হয়ে গেল পুরা, হ্যাঁ হ্যাঁ, সবার এটা এই একটা সবাই বলে। ইমপ্রেশন থাকে যে আমাদের সময় যে আমাদের জেনারেশন বেস্ট ছিল, বা আমাদের আগের ইয়ে বেস্ট ছিল, হ্যাঁ হ্যাঁ। পরের জেনারেশন ভালো না। এই যে ইমপ্রেশনটা বা এই যে মাইন্ডসেটটা, এটা মানুষের মধ্যে কেন, লাইক আমি সেদিন একটা ভিডিও দেখছি ইউটিউবে, যেখানে ভিডিওটা এরকম ছিল, ক্যাপশনটা 100 ইয়ার্স, 100 ইয়ার্স না, 100 ইয়ার্স না, যুগ যুগ ধরে কিভাবে একটা জেনারেশন পরের জেনারেশনকে ইয়ে করে ডেসপাইস করে আসতেছে। হ্যাঁ, মানে লিটারেলি কত 1500 না 1400 সালের থেকে শুরু এরকম, এই যে এখন পর্যন্ত দেখাইতেছে যে কিভাবে তারা লিটারেচার এন্ড এভরিথিং এ তারা বলে আসছেন তাদের জেনারেশনের মধ্যে এই সমস্যা, এই এখনকার বাচ্চারা এই করতেছে এই করতেছে, এন্ড দিস ইজ গোয়িং অন, ইটস গোয়িং অন। এই মাইন্ডসেটটা কেন আমাদের, তোদের কি মনে হয়? আহ এই এই যে মাইন্ডসেটটা যে নেক্সট জেনারেশন নষ্ট, আমাদেরটা কত ভালো ছিল, এর সাথে না লিঙ্কড হচ্ছে আর একটা, যে যে অনেকে আছে না নাইনটিজ নিয়ে ফ্যান্টাসি ফিল করে, যাহারে নাইনটিজ ভালোবাসা, নাইনটিজ ক্লাস, নাইনটিজ মানে ফিল করে যে না, আই এম ওল্ড সোল, আমি আসলে এই যুগের জন্য না, আমি যদি নাইনটিজে জন্মাতাম কিংবা আমি যদি এইটিতে জন্মাতাম, তখন হচ্ছে ওটা আমার জন্য পারফেক্ট হতো, মানে আই এম বর্ন ফর দ্যাট ইরা। একটা সিনেমা আছে বুঝছিস, তোরা যদি টাইম পাস দেখি, সেটার নাম হচ্ছে মিডনাইট ইন প্যারিস। এইখানে দেখায় কি, আমি একটু স্পয়েল করি, যে একটা ক্যারেক্টার, যে মেইন ক্যারেক্টার, ও ফিল করে যে না, হি ইজ অ্যান ওল্ড সোল, ও আসলে প্রিভিয়াস জেনারেশনে বিলং করে। মানে ও হচ্ছে ধর যে পুরানো সাহিত্যিকদের লেখা পড়ে, লাইক হচ্ছে আম, সালভাদর দালির ছবি দেখে, তারপরে হচ্ছে পিকাসো যখন ছবি আঁকা শুরু করছে ওই সময়কার ছবি দেখে, ভাবে যে না, আমি তো এগুলা আমি ফিল করি, আমি এগুলোর সাথে রিলেট করি, আমি ভুল জায়গায় জন্মাইছি। তো দেখায় কি যে কোন একটা ভাবে ও হচ্ছে টাইম ট্রাভেল করে ওই জায়গায় চলে যায়। এখন গিয়ে দেখে কি যে ওই জায়গার মানুষও হচ্ছে বলছে না, 1800s এ কত ভালো ছিল দিনকাল, এখন তো সব ধ্বংস হয়ে যাচ্ছে। মানে দেখাচ্ছে যে ওই যুগের মানুষও ওই যুগটাকে নিয়ে স্যাটিসফাইড ছিল না, তারা সবাই চাইতো যে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানে একটা কথা বলে না যে গেছে দিন ভালো, আসছে দিন খারাপ, হ্যাঁ, মানে এটা আসলে আমাদের ইউনিভার্সাল এন্ড অলওয়েজ আসছে দিন খারাপ। অলওয়েজ আসছে দিন খারাপ, যে যেই দিন চলে গেছে ওটা নিয়ে আমরা একটা মানে ওটা আমরা রোজ, কি জানি বলে, যে রোজ কালার গ্লাস দিয়ে দেখি, মানে রোজ
ওইটা জানি যে হার্ট শেপড গ্লাস দিয়ে যদি তুমি দেখো তাহলে সবকিছু তো গোলাপি গোলাপি হ্যাঁ লাগবে, হ্যাঁ এই হ্যাঁ টাইপের ওই যে কিছু লাভ একটা। ইউ ব্রোস একটা গান আছে না, ওটার মতনই, যে সবাই একটা কি আমরা নস্টালজিয়ায় ভোগে। আমার মনে হয় কি এটার কারণ হচ্ছে সবাই সবার চাইল্ডহুড কে মিস করে। মানে আমরা ধর যে যখন ছোট ছিলাম তখন তো আমাদের আহ মানে আমাদের চাইল্ডহুড কেমন ছিল, যে আমরা হচ্ছে স্কুল থেকে এসে টিভি দেখতাম, আমার ঘুরতাম ফিরতাম, মাঠে গিয়ে খেলতাম, বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতাম, সাইকেল চালাইতাম। এখনকার বাচ্চারা তো এগুলা পায় না ইউজুয়ালি। মাঠ নেই, পুকুর নেই সাঁতার কাটার জন্য, বন্ধু নেই কারোর, সব বাসার মধ্যে বসে আছে, সাইকেল চালানোর জন্য সেই সেফ জায়গা নাই। তো আমরা যখন দেখি আমরা ফিল করি যে না এরা তো গেছে গা। এখন আমরা দেখি যেসব পোলাপান ফোনের মধ্যে আছে, ওদের যে একটা আলাদা, ওদের যে মধ্যে একটা জগৎ আছে, এটা তো আমরা ওর মধ্যে ঢুকতে চাই না, আমরা ঢুকতে পারিও না, এবং ওটা আমরা বুঝিও না। কিন্তু ওরা কিন্তু মনে করে যে না ওদের একটা জগৎ আছে, ওদের একটা লাইফ আছে, যেটা হয়তো আমরা বুঝতেছি না। ওরা যখন আমাদের এজে আসবে হুম। ওরাও ফিল করবে যে এরা কারা, এরা কি করে, এআই দিয়ে কি করে, এ তো সব ধ্বংস হয়ে গেল, সবকিছু এআই দিয়ে করে, যেটা অলরেডি হইতেছে। তো ওরাও ওইটা ফিল করবে যে আগে কি সুন্দর দিন কাটাতাম, সারাদিন ধরে এআই বন্ধুদের সাথে ছিল না যখন। সারাদিন ধরে বন্ধুদের সাথে ফিফা খেলতাম বাসায় বসে বসে, অনলাইনে থাকতাম, মানে এটাও এটাও একটা আর কি, মানে সুইট মেমোরি হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এটা আমাদের ভুল ধারণা, আমাদের আরো একটু মানে এইসব দিক থেকে ওপেন মাইন্ডেড হওয়া উচিত। বাট এটাও ট্রু যে যেই ওয়ারিটা মানুষের মধ্যে কাজ করে যে এত আসলে আসছে টেকনোলজি, দিন খারাপ। আসলে আসলে খারাপ। কিন্তু যদি আমি বেঁচে থাকি 80 বছর, আমি দেখবো যে আমার জীবনের শেষ বছরগুলা খুব খারাপ, অবভিয়াসলি। কাজ একে তো আমি আমার পার্সোনাল লাইফটাও খারাপ মনে হবে, যে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছি, আমি আগে যেমনটা ছিলাম তেমন নেই আমার। মানে আমার যত দিন যাবে, যত এক্সপিরিয়েন্স বাড়বে, যত মানুষের সাথে পরিচয় হবে, তত না আমার মানে আমি হার্ট হবো আরো বেশি, তত না আমার আরো খারাপ এক্সপিরিয়েন্স হবে বেশি। অ্যাটলিস্ট খারাপ এক্সপিরিয়েন্স হওয়ার চান্সেস তো বেশি হবে। তো তত আমার দুনিয়াটারও খারাপ হতে হবে। মনে হবে যে আগে যে জিনিসটা আমি ওয়ান্ডার নিয়ে আচ্ছা দেখতাম, সেটা আমি আরো বেশি ক্রিটিক্যাল। দাঁড়া আমি শেষ করে তোরে দিতেছি। আচ্ছা, একটা কাউন্টার হ্যাঁ আচ্ছা বল, হ্যাঁ বলি, হ্যাঁ আরে তুই বলবি, আমি আমি একটা ইয়ে দিই। sure. সবকিছু না এখন আগের চেয়ে ইজি হইতেছে। তো মানে আগের দিন ভালো ছিল এটা বলার কারণ কি? আচ্ছা ইজি, আমার কথা কি ধর যে আগের একটা জিনিস এত ইজিলি করা। আমি না এটা নিয়ে প্রায় ভাবি, বুঝছি যে ইজি বল বল হয়েছে বলে ওইটাই। কি, ইজি হয়েছে বলে কি এটা ভালো হয়েছে, মানে অবভিয়াসলি যদি আমি মানে মাস পিপল থেকে খেয়াল আমি একটা দাঁড়া, আমি একটু থটটাকে আমি এক জায়গায় করে তারপরে বলতেছি। যেমন ধর সবচেয়ে ইজি হয়েছে হচ্ছে কমিউনিকেশন। আগে মানুষের দূরে দূরে টেলিফোন করতে প্রচুর টাকা খরচ করা লাগতো, হয়তো হচ্ছে টেলিফোন করতে পারতো না সব জায়গায়, হয়তো চিঠি লিখতে হতো। এখন আমরা মুহূর্তের মধ্যে একই রিয়েল টাইমে হচ্ছে কমিউনিকেট করতে পারছি। যেমন ধর যে আমরা এখন তিনজন গল্প করতেছি, তিনজন তিন জায়গায় আছি লিটারালি। এটা আমরা হুম 10 বছর আগে কল্পনা করতে পারতাম না যে এত স্মুথলি আমরা কমিউনিকেট করতে পারবো, তাই না? এখন হুম আর যেমন ধর টেক্সটিং, যে কত ইজিলি হচ্ছে আমি এখন আমার থটটাকে এক্সপ্রেস করতে পারতেছি। কিন্তু আগে যেটা ছিল আমার আব্বু আম্মুর জেনারেশনে, যেটা ছিল যে মানুষ চিঠি লিখতো এবং নিজের সব থটকে হুম এক জায়গায় জমা করে একটা জিনিস সুন্দর করে গোছায় লিখতো, এবং এটা বোঝাইতো যে না এখানে একটা মানুষ নিজের হার্টটাকে ঢেলে দিছে, খুব এফোর্ট দিছে, কনসিয়াসলি ভাবছে আমাকে নিয়ে কি কি বলবে। একটা টেক্সট করার মতন যত ইজি একটা জিনিস, সেটা কিন্তু চিঠি লেখা না। চিঠি লেখা ইজ এ টাফ ওয়ার্ক। তাও একটা মানুষ যখন এই সময়টা নিয়ে করে, এই কঠিন কাজটা করে, তখন বোঝা যায় যে ইট মিনস সামথিং, যে দিস পারসন হুম কেয়ারস অ্যাবাউট মি। সো আমার কমিউনিকেশন ইজি হয়েছে, একই সাথে কিন্তু মানুষের মধ্যে ওই আন্তরিকতাটা কমে গেছে। এখন কি আমি এখন ভাবতে পারি যে বন্ধুর জন্য আমি এখন আমার জীবনের থেকে 20টা মিনিট সময় নষ্ট করে একটা চিঠি লিখবো? আমাদের মধ্যে কি ওই ফিলিংটা এখন আর আছে? নাই। আমরা এত সবকিছু এত ইজি হয়ে গেছে যে আমরা হয়তো ভাবিও না। আর এত কিছু দিয়ে আমরা অলওয়েজ ডিস্ট্রাক্টেড থাকি, ধর যে কথা বলছি কারোর সাথে, সেম টাইমে একটা একটা মুভি দেখতেছি, একটা টিকটকও চলতেছে, আবার আমি গানও শুনতেছি, মানে সবকিছুই সব তো ইজি আমার জন্য, বাট ইটস নট নেসেসারিলি গুড। মানে আমার যে মেন্টাল স্টেট ভালো হয়েছে কিনা, আমার যে রিলেশনশিপ বেটার হয়েছে, এটা তো অলওয়েজ এটা ইনশোর করে না। বাট অবভিয়াসলি মানুষের লাইফ ইজিয়ার হয়েছে। আগে হয়তো মানুষ কল্পনা করতো যে না এত দেরি হইতেছে চিঠি পাঠাইতে, চিঠি পাইতে, যদি একটু মুহূর্তের মধ্যে হইতো তো কতই না ভালো হতো। তো মানুষ কখনোই স্যাটিসফাইড না, এটাই হচ্ছে মূল কারণ। না তো দেখ, এই জিনিসটা একটা একটা টাইপ অফ বলতে পারছ না ড্রিম। যে আমরা ধর এখন, আমি জানি না এখন আমরা অ্যাডভান্সমেন্ট নিয়ে খুব বেশি ড্রিম করি কিনা যে এটা হইতে পারবে ওটা হইতে পারবে। ধর একেবারে সিম্পলি যদি বলি যে ডোরেমনের
বিভিন্ন গ্যাজেট নিয়ে কিন্তু আমাদের খুব ফ্যাসিনেশন কাজ করতো, যে আরে এটা থাকলে এটা হইতো, খুব ভালো হইতো, এই ভালো হইতো, ওই ভালো হইতো, একটা ব্যাম্বু কপ্টার থাকলে এই জায়গায় যেতাম, ওইটা করতাম, এটা I just করতাম, want magic door. অ্যানিওয়ের ডোর থাকলে এটা হইতো, এনিওয়ে ডোর। এইটাই অ্যানিওয়ের ডোর থাকলে এটা করতাম, ওইটা করতাম। এখন দেখ, আমরা কারেন্টলি যেই টেকনোলজি গুলো ইউজ করতেছি, তোদের কি মনে হয় না যে আমাদের প্রিভিয়াস জেনারেশন বা তাদের প্রিভিয়াস জেনারেশনে কারো এটা ড্রিম টাইপ অফ ছিল? থাকতেই পারে। 100% তো দে উড ডাই টু হ্যাভ যেটা দিস। যেটা যেটা ওনারা ড্রিম করতেছে, ওটা যখন ওনারা রিয়েল লাইফে দেখতেছে, তখন ওনারা বলতেছে হ্যাঁ কি হইলো এটা, মানে হ্যাঁ সব নষ্ট হয়ে যেতেছে, কিছুই ঠিক নাই। তখন তারা বলতেছে যে ব্যাক ইন দেয়ার লাইফ, যখন মানে খুবই স্ট্রাগল করা লাগতো, মিজারেবল ছিল লাইফ, ওটাই তারা বলতেছে যে খুব মজা ছিল, এনজয় করতাম, এটা ওটা। ধর আমাদের টিভিতে যখন হচ্ছে, মানে টিভি কিন্তু অনেকটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। টিভি চ্যানেলে যা আসতো তাই আমরা দেখতাম, আমাদের দেখতে ইচ্ছা বাধ্য স্বাধীন ছিলাম। কিছুই আমরা চাইলে দেখতে পারতাম না। তো আমাদের আমাদের কিন্তু সর্ট অফ ড্রিম ছিল যে আমরা এমন কিছু পাবো যে আমি যেটা চাবো ওইটাই আমি দেখবো। এখন কাইন্ড হুম। অফ আমরা ওটা পাই, যে আগে ধর একটা মিউজিক চ্যানেলের মধ্যে গান আসতেছে, ঘুরে ঘুরে আসতেছে, অপছন্দের গান চলতেছে, তাও ওইটাতেই দিয়ে রাখছি যাতে পছন্দের গানটা আসবে এরপরে শুনবো। এখন আমি চাইলে সারাদিন আমার পছন্দের গান লুপে শুনতে পারতেছি। তো এই যে আমার একটা ড্রিম কাম ট্রু, বাট স্টিল আমি স্যাটিসফাইড না। আমার এখন মনে হইতেছে যে আগে যে একটা দিন ছিল, আরে বসে থাকতাম একটা গানের জন্য, এটাই ভালো হ্যাঁ, আমি ছিল। তো ক্যাসেটে এটা করে ঘুরায় 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 গান শুনবো। তো তো এই একটা জিনিসটা ক্যাসেট এই প্লেয়ার জিনিসটা থাকবে। কেমন আসলে, মানে এটা যে আমার আসলে আমার স্বপ্ন সত্যি হওয়ার পরে আমার মনে হইতেছে যে আমার মিজারেবল স্যাটিসফাইড না। লাইফটাই ভালো ছিল। হ্যাঁ, এটা আসলে আমার মনে হয় এটা একটা হিউম্যান নেচার যে পাস্ট লাইফকে আইডিয়ালাইজ করে। সবসময় তারা মনে করে তাদের পাস্ট অলওয়েজ গোল্ডেন এরা ছিল। লাইক মানুষ বলে না যে এই 8 বছর আগে 2016 এর লাইফ যদি আবার ফিরে পেতাম, বাট ব্যাক ওয়েন 2016 এর অবস্থাও খারাপ ছিল, তখন বলতো যে 2010 এর অবস্থাটা যদি ফিরে ফিরে পাইতাম। লাইক মানুষ অলওয়েজ তার মনে করে তাদের পাস্ট ওয়াজ বেটার, নট অল। কারো কারো অবস্থা খুব খারাপ থাকে অবভিয়াসলি, বাট আমার মনে হয় মানুষের মধ্যে টেন্ডেন্সিটা অনেক বেশি যে তারা নস্টালজিয়া বেশি ফিল করেন, পাস্ট লাইফকে অনেক বেশি আইডিয়ালাইজ করে। এর জন্য দেখা যায় যে আমার আরেকটা জিনিস কি মনে হয়, আচ্ছা বলো, বল বল শেষ বল। কর। আচ্ছা, বিশেষ কর। তোরা কেউ না বললে আমি বলতেছি যে হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ। কারণ কি, মানুষের পাস্টে কিন্তু ওয়ারি কম ছিল। এখন যত যত দিন যাচ্ছে মানুষের লাইফ আরো ডিফিকাল্ট হচ্ছে না, আমাদের যেমন এখন আই ফিল কম্পিটিটিভ হচ্ছে আরো বেশি, মানে হ্যাঁ, এই জিনিসটা আমাদের এখন জব নিয়ে ভাবতে হইতেছে, কি খাবো এটা দিয়ে ভাবতে হইতেছে। লাইক এই টেনশন তো আগে একটা ছিল না। টাইমে, হ্যাঁ একটা টাইমে আমাদের মানে গ্রাজুয়েশন করার আগে মানে এত বেশি চিন্তা ছিল না যে আমাদের এক্সট্রা কারিকুলার করতে হবে, আমাদেরকে এই করতে হবে, নাহলে ওইটা হবে না, এটা করতেছে আমি করতে পারছি আগে। গ্রাজুয়েশন করতে যাচ্ছে অনেক কিছু, গ্রাজুয়েশনই অনেক কিছু, জাস্ট গ্রাজুয়েশন নিয়ে হ্যাপি থাকতো, গ্রাজুয়েশনটা করি না এটাই অনেক বড় একটা কথা। বাট এখন আমাদের কাছে গ্রাজুয়েশনটা মাইনর হয়ে গেছে, বাট আদার অ্যাক্টিভিটিস মেজর হয়ে গেছে। ইসিএ বেশি ইম্পর্টেন্ট। তো আমার মনে আমার কি মনে হয়, কি কি মনে হয় তোর, বল। হয় বেচারা বলতে পারছে না ওর কি মনে হয়, অনেকক্ষণ ধরে কল। বল, তালিয়া বল। নাতি ক। ইন্টারাপ্ট করছি না, দোস্ত তুই বল। নো, শেষ শেষ বল। শেষ। ক। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পাস্টের যে জিনিসগুলা, ধর পাস্টের আমরা না মনে রাখি মোস্টলি ভালো জিনিসগুলা। হ্যাঁ, ধর তুই যখন চিন্তা খারাপ করবি যা গুলো ইগনোর করি। 2016, তখন তুই 2016 যে গুড মেমোরিজ গুলা, ওইগুলা নিয়ে চিন্তা করবি যে এটা করতাম, ওইটা করতাম, এটা ভালো ছিল, ওটা ভালো ছিল। এন্ড মজার ব্যাপার হচ্ছে খারাপ যেগুলা ছিল ওগুলাও না আমরা খুবই হাসি নিয়ে আমাদের মনে পড়ে, যে আরে এটা হয়তো মাইর খাইছিলাম একদিন, কি মজা হয়েছিল, আসলে মোটেই মজা ছিল না। ওই টাইমে যে জিনিসগুলো তোর খারাপ এক্সপিরিয়েন্স ছিল, তুই চাস নাই, ওই জিনিসগুলা এখন তুই হাইসা হাইসা মনে না, করতেছিস। এটা তো তো এটা তো ওভারঅল মানুষের ব্রেইনই জিনিসটা আসলে এরকম যে এই মানে জন্যই মনে হয় যে আগের দিন ভালো ছিল। না, মানুষের ব্রেইনই তো এরকম যে যেগুলো আনপ্লেজেন্ট ইয়েগুলো থাকে, মেমোরিজ গুলো, ওগুলা তারা আস্তে আস্তে মানে ডিকে হয়ে যায়। কি রে আরে আমার ক্যামেরা হচ্ছে বারবার ডিসকানেক্ট যাচ্ছে। তো দেখা যায় যে ব্রেইনই খারাপ মেমোরি গুলো আস্তে আস্তে সরাই দেওয়ার ট্রাই করে, যেখানে খুব হ্যাঁ, ভালো গুলো রাখার বেশি ট্রাই করে। বিকজ ওই দিস ইজ, ট্রমা যদি বারবার ব্যাক করে তখন হ্যাঁ, নিজের ক্ষতি মানুষ হয়, টিকতে ব্রেন পারবে নিজেকে। না। লাইক এটাই দিস এটাই ইজ হাউ উই সার্ভাইভ। হুম। সো উই ইনস্টিংক্ট থেকে অটোমেটিক আমরা মনে করি যে আমাদের এরা অলওয়েজ গোল্ডেন এরা ছিল, বাট আগে কি আমার সুন্দর দিন কাটাইতাম। ইয়া, আর সবচেয়ে বেশি ফানি লাগে তখন যখন মানুষ যে
যেই পাস্টে সে ছিল না, লাইক তার আগের পাস্টকে মানুষ আইডিয়ালাইজ করা যায়। ওটা অনেক, ওটা যে অঙ্কন বললো যে 90s, লাইক ইউ 90s ওয়ারন্ট ইভেন born in born 90s। there exactly মানুষ 80s 90s বিকজ অফ পপ কালচার। আমি বলবো যে তারা দেখছে, এই কালচার গুলো দেখতেছে, মনে হচ্ছে হ্যাঁ ওটা অনেক জোস ছিল। আর পপ বাট কালচার কিন্তু ফেইথফুলি রিপ্রেজেন্ট করেও না obviously pop culture is one of তারা the ওই most টাইমের ভালো জিনিসগুলো জাস্ট fakest, দেখায়। হ্যাঁ হ্যাঁ মানে most fake thing ever, like এখনো লাইক মানে যাই এখন হোক। ধরছে আমাদের সমসাময়িক যে জিনিসগুলো বের হচ্ছে মানে এগুলা তো রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করতেছে না কোনোভাবেই Wait, করে অবশ্যই করে, বাট না না এখন মানে অনেক অনেক মানে গ্যাপ ফেইথফুলি থাকে। এখন করতেছে না অনেক হ্যাঁ গ্যাপ অনেক থাকে গ্যাপ এটাই থাকে। দে লিভ আউট দ্য ব্যাড পার্টস মানে তো ওইটা এখন তখন বেশি ফানি লাগে। 80s বা 90s আইডিয়ালাইজ করতেছে, অথচ ও ওরে ওই টাইমে পাঠায় দিল, পরে দেখা গেল যে ওর না বাল্য বিবাহ হয়ে গেছে, ব্যাক তখন করবো কান্দতে কান্দতে দিন পার করে আমরা দিছে। আর মানে আরেকটা রিজন হচ্ছে মানুষ চেঞ্জ কে ভয় পায়। হ্যাঁ, তো নতুন চেঞ্জ কে অ্যাডাপ্ট করতে বা ইয়ে করতে মানুষের টাইম লাগে। তো যে জিনিসটা মানুষ অ্যাডাপ্ট করতে পারে না, ওটাই মানুষ মানে ওইটা নিয়ে মানুষ আশঙ্কা থ্রেট প্রকাশ থ্রেট করে। ফিল করে হ্যাঁ, থ্রেট ফিল করে। তো যখন নতুন টেকনোলজি মানুষ যখন অ্যাডাপ্ট করতে, মানে তখনই আমাদের বলে এখন যে আগেই খুবই ভালো ছিল। র্যাপিড চেঞ্জ হচ্ছে, টু বি অনেস্ট আমাদের খুবই র্যাপিড চেঞ্জ হচ্ছে। যখন ধর 90s 80s এ দেখ একটা এরা ওইরকম সেম টু সেম থাকতে, এখন লাইক 2-3 ইয়ার্স এর মধ্যে অনেক কিছু চেঞ্জ ট্রু হয়ে যাচ্ছে। ট্রু সো হুম আগে ধর যে তুই আমাদের একটা ডেকেড দিয়ে ভাগ করতে পারিস যে না 80s এর হ্যাঁ পপ কালচার ছিল এমন 80s এর মিউজিক ছিল এমন আর এখন লাস্ট কাপল অফ ইয়ার্স এ এত চেঞ্জ হয়েছে এত ইয়া, ড্রাস্টিক চেঞ্জ এই জন্য হয়েছে আমার মনে হয় না এখন আমাদের এরাটাকে জেন জি বলা উচিত, বিকজ সবাই এইগুলোর মধ্যে গেঞ্জি কয়েকটা ভাগ করা, হ্যাঁ জেনজির মধ্যে ভাগ করা উচিত। এক বিকজ আমাদের গেঞ্জি আর এক মধ্যে গেঞ্জি রেখে গালি দেয় মানে 5 ইয়ার্স এর অন্তরে অন্তরে মানুষের মধ্যে অনেক চেঞ্জ আসতেছে, আচ্ছা অনেক আচ্ছা, কিছু একটু চেঞ্জ একটু হচ্ছে। সরি টু ইন্টারাপ্ট, বাট আমি একটু তুই একটু কি সবার হ্যাঁ জন্য এই জিনিসটা ওকে ক্লিয়ার করে ইন্টারনেটে দিই যে আটকাই দিছে। জেনজি আসলে, হ্যাঁ কি গেঞ্জি বলো আরে আমার নেট গেছে গা, হ্যাঁ আসছে আসছে আসছে। গেছে নেট খারাপ আসছে নেট ভালো 27 বছরের নিচে যারা আছে সবাই হচ্ছে জেন। আহ, আমি এটাই বলতে মানে চাচ্ছিলাম। মানে লেট 90s মানে যারা আর কি লেট 90s 1997 থেকে এর আর্লি 2000 যাদের জন্ম 1997 এর পরে যারা হয়েছে তারা সবাই জেনজি, বাট অনেকে মনে করে যে তারা হচ্ছে জেনজি না। তো তারা ইচ্ছা মতো জেনজিদের গাইডলাইন উইদাউট ইভেন নোয়িং যে তারা নিজেরাই জেনজি। না বাট এখন ফারিয়া যেটা এখন বললো না যে আমরা এটা যেহেতু তো অনেক এটা তো তোর ড্রাস্টিক চেঞ্জ দেখছি, তো না আরে শোন আমরা শোন এটা তো তোর যে সেমান্টিক্স এর ব্যাপার মানে হচ্ছে যারা নিজেরা না জেনে গাল্লাইতেছে যে কথা হচ্ছে যে ও তো নিজেদের জেনজি হিসেবে আইডেন্টিফাই করে না কারণ ও যেটা বললো না যে এর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে ও একটা পার্টিকুলার এজ রেঞ্জের মানুষকে গাইলাইতেছে উইচ ইজ ট্রু এখন ওইটারে তো ও যে আইডেন্টিফাই করবে এমন কোন ওয়ার্ড ও জানে না জেনজি বলতেছে এটা এখন কি বলবো এটা তো একটা কমন প্রবলেম ও কি হ্যাঁ, বলবে জেন আলফা বলবে ও যা জেনজিটা হচ্ছে ফিল একটা করে, ও যা ফিল করে ও এক্সপ্রেস তাই করতে পারতেছে বলতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই জন্য এটা তো এটা আসলে রং না জেনারেশন টাইটেল দিয়ে ডিফাইন না করে মানে ইয়ার দিয়ে ডিফাইন করতে পারতো বা যে 2003 এর পরে জন্ম বাচ্চাগুলো একটা হ্যাঁ। বেয়াদব আরে ভাই, 2003-এর পরে জন্ম না বাচ্চাগুলোকে আমি বাচ্চাই মনে করি, আমার কাছে মনে হয় না বয়স, বাট ওরা হচ্ছে 20 ওরা বেশি। অ্যাডাল্ট তুই আমি বুঝতেছিস যে কি ওরা এখন ভাই আমি অ্যাডাল্ট হোয়াট ডু ইউ মিন 2003 এর পরে তো আমি হয়েছি। না না সরি, আমি আমার ও সামনে আমিও 2002 হয়েছি, 2003-এ, সরি আমি মানে ভুলে আমার বয়সটা বলে গেছিলাম। ফেলো। আমি 2003-এ, অঙ্কন অনেক বুড়া সাইদুর না বার্থডে পরশুদিন সাইদুর না কালকে সেটা তো কালকে কালকে কালকে। ও হো অগ্রিম হ্যাপি বার্থডে হ্যাঁ, এই জন্য আমি লাইট লাগাইছি। আর সাইদুর সাথে মিলাই ও মিলাই আমিও লাইট লাগাইছি, বার্থডে পার্টি করবো আহারে আমরা। হ্যাপি বার্থডে আহারে সাইদুর, হ্যাপি বার্থডে সাইদুর। আমার আমার আমি অপশন পাচ্ছি না বলে থ্যাংক আগে ইউ বাড়ছে ফ্রেন্ড। ফারিয়া কোথায় লাগাইছিস অঙ্কন একটা গরিব, ওর কোনো লাইট নেই। যাই হোক, ওর কোটা আমি লাগবে। অপশন আসলে আমারই কোটা নেই আমি কোটার দাবিদার আচ্ছা সো দুইটা সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল কোটা আমাদের কাছে আছে এই তিনজনের মধ্যে। আচ্ছা এটা কি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এটা এই দুইটা হ্যাঁ এই দুটেই তো, বাকিদের নিয়ে তো কেউ কিছু বলে না। আচ্ছা হ্যাঁ তাই পোষ্য কোটা আসলে আর মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মানুষ কথা আচ্ছা ধর যে কেউ একজন বলে বেশি। অফিসার অফিসার মানে কোনো একটা কোম্পানিতে চাকরি করে এখন এটা কেন মানে এস্টাবলিশ যে না তার বাচ্চা কাচ্চার রাইট আছে ওই কোম্পানিতে ঢোকার ইজিলি কোটা থাকার অধিকার আছে ও যে সার্ভ করছে যে ফর লং টাইম, I এই জন্য own মনে করা। I own this place, so my family deserve to be here. ওন দিস প্লেস
এটা হচ্ছে এটা তো আমাদের একটা পরিবারের মতো। মানে লিটারালি পরিবার বানায় ফেলতেছে। আমাদের ওই যে আমাদের আইয়ার পাশের স্কুলটার যা হইছে তাকে এটা দেওয়ার কথা না ওইটা বলে। এটা আমার টু বি অনেস্ট, যখন আমাদের ওই যে স্যার বলছিল যে বেস্ট একটা লাইন, যখন এই স্কুলটা শিক্ষকদের শিক্ষকদের ওয়াইফদের পুনর্বাসন কেন্দ্র হয়ে যাওয়ার পর থেকে এই স্কুল আর ভালো নাই, আমার কাছে এত জোস লাগছিল লাইনটা। লাইক আমি রোস্ট। এই একটাই জিনিসটা ভালো কথা বলেছো। মানে এত না স্যার, মাঝে জীবনমুখী, মাঝে ভালো রোস্ট। ভাই জিনিসটা তো জীবনমুখী, এই জিনিসটা আমি মানে খুবই কমন জীবনমুখী। এখানে হ্যাঁ মানে আসলে এই ইউনিভার্সিটিতে জিনিসটা খুবই কমন। ঢাকা ইউনিভার্সিটি তো এখন দেখতাম, আমি ঢাকা ইউনিভার্সিটি শিওর ছিলাম না, বা ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার বিল্ডিং দেখি এও, সব রেজিস্টার জায়গায় বিল্ডিং এও, এভরিওয়্যার। হোয়েল। যাই হোক, আমার চান্স ছিল, চান্স ছিল যে আমি বেটার সাবজেক্ট ছেড়ে আসছি। আমি বলবো না যে আইয়ার বেটার না, আইয়ার আমাদের ভালো সাবজেক্ট দুনিয়াতে নেই। Still, আচ্ছা, তুই আসলে কিসে পড়তে চাইছিলি, মানে ইফ ইউ হ্যাড দ্য চয়েস? ধর যে তুই জাহাঙ্গীরনগরে মানে যে সাবজেক্ট ইমাজিন পাইতি। লতে পড়তেছে এই মেয়েটা। আহা রে, আল্লাহ তোরে হিউমিলিয়েশন থেকে বাঁচাই দিয়েছে, বুঝছিস? ইউ শুড বি শুকরগুজার। আমি নিজে জানি না, আমার আসলে ইচ্ছে ছিল বায়োলজিক্যাল সায়েন্সে পড়া। এখন আমি ভাবি আমি আইয়ারই নাকানি চুবানি খাইতেছি, আমি বায়োলজিক্যাল সায়েন্সে গেলে কি করতাম। হুম। তুই কি ভাই এসএমপির কথা আমিও বলতেছিস? ভাই, আমি ভাবি তুই কি আইআর এসএমপির কথা বলতেছিস? না না, বায়োলজিক্যাল সায়েন্স অ্যাকচুয়াল বায়োলজি। আর না, মাইক্রোবায়োলজি ছিল হচ্ছে আমার ড্রিম সাবজেক্ট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আই গেট দ্যাট, ইটস এ গুড সাবজেক্ট। আমার এক টিচার ছিল এখান থেকে পড়াইতো, খুবই ভালো বাট জিনিস। নেভার মেডিকেল। মেডিকেল আমি লাইক খুব না, আমার আর্কিটেক্ট ড্রিম, হতে সরি, চাইছিলাম। আমার ড্রিম আমার ড্রিম সাবজেক্ট ছিল সাবজেক্ট দুইটা। ছিল একটা মেডিকেল। হচ্ছে পাবলিক আমি হেলথ। ডাক্তার হইতে চাইতাম। হ্যাঁ, আমার কাছে পাবলিক হেলথ আর একটা হচ্ছে মাইক্রোবায়োলজি, এই দুটা আচ্ছা, নিয়ে আমার পাবলিক এত হেলথে কি পড়ায়? ফ্যাসিনেশন ছিল, কিভাবে স্যালাইন পাবলিক হেলথ কি? বানাইতে হয়। ক্যালকুলাস। এদের কোর্সের নাম কি? এর থেকে স্যালাইন 101, ছিল, জ্যাক ক্যালকুলাস থেকে ভাগছে। ইন্ট্রোডাকশন টু স্যালাইন 101। ও জানিস আচ্ছা, ওর স্যালাইন নাকি, মানে ওর স্যালাইন জিনিসটা ওয়েস্টার্ন ইসামসু প্লাস। কান্ট্রিতে ইয়ে না, মানে পপুলার একটা জিনিস না। লাইক ওরা পেট খারাপ হলে ওর স্যালাইন যে খায় আমাদের মতো সেটা না, ওর দোস্ত, স্যালাইন নাকি। আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং আমাদের এখানে মানুষ মানে খুবই অপুষ্টিতে ভুগে আসছে এখানে বহু আমাদের বহু ডায়রিয়া কাল বেশি ধরে। হয়। ডায়রিয়া হয় বেশি, পানিবাহিত রোগ হয় পোর্সালেন বেশি। বাংলাদেশি আবিষ্কৃত দোস্ত। হ্যাঁ হ্যাঁ, একজন আবিষ্কৃত? হ্যাঁ, হ্যাঁ। হি ওয়াজ এ পার্সোনালিটি, লাইক আমি ওর নাম ভুলে গেছি, মানে বিদেশি ছিল সে, বাংলাদেশে অনেকদিন ছিল। সে আবিষ্কার করছিল মূলত, আই থিঙ্ক ওটা ইয়ের সময়, মুক্তিযুদ্ধর ডায়রিয়া, পর পর মানে মেবি। কোনো কোনো দুর্ভিক্ষের পরে ডায়রিয়া তখন প্রবাবলি। বেশি ছিল এই জন্য। তো হ্যাঁ, কলেরা ডায়রিয়া ওই সময় হুম। এতে, ওই যে তখন গুড়, এক মুঠো গুড়, এক এই যে এক চিমটি চিনি, লবণ, আর চিনি। এই যে এক গ্লাস পানি। তো এইরকম ইয়ে করে তখন সব জায়গায় অনেক বড় করে ছড়াইছিল জিনিসটা, and তারপর থেকে এটা অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসছিল। এই ধরনের আসলে মানে ইয়ে হওয়া উচিত, কি বলে, অ্যাওয়ারনেস, যেগুলো যেন সমাজে আসলে পরিবর্তন আনা যায়। আমরা যে কি করি, খালি খাতা কলমে লিখি। ট্রু, ওই ট্রু। দিন বুঝছো একটা মেলায় গেছি। মেলাটা মেলায় বেসিক্যালি এনভায়রনমেন্টাল বিভিন্ন জিনিসপত্র, যে আরে এগুলা কি বলে, ওই মেলায় যে কি বেচে দোস্ত এই মেলায়? আরে লোক বেচে? গাছ। ও, মানে আহ ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই ব্যাখ্যা কর দোস্ত। পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব, ইংলিশটা মনে পড়তেছে না। সব সব পরিবেশ এনভায়রনমেন্ট বান্ধব, ফ্রেন্ডলি। হ্যাঁ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসপত্র নিয়ে মেলাটা। সবচেয়ে সবচেয়ে বড় আইরনি হচ্ছে মেলাটা এসি মেলা, মানে ওটা পুরোটা এসি, ভিতরে ঢুকছে, ওখানে বিভিন্ন জিনিস এটা ওখানে। নিয়ে আমার একটা মাথায় আসছিল যে আমি একটা ক্লাইমেট সামিটে গেছিলাম, ওই যে লাস্ট রিজিওনাল ক্লাইমেট সামিট যেটা হয়েছিল হুম। লাস্ট ইয়েতে, কোথায় সেপ্টেম্বরে না নভেম্বরে জানি। তো ওইটা হয়েছিল আম, বনানীতে, একটা খুবই বড় একটা হোটেলে, মেবি হ্যাঁ সেরাটনই তো, হ্যাঁ সেরাটন, বাট ইন্টারকন্টিনেন্টাল না, সেরাটন হোটেল। আমি দেখছি ওইটা, আমি হ্যাঁ, সামনে দিয়ে গেছি। লাইক ওটা হচ্ছে বিশাল বড়, আর তা পুরোটা সেরাটন। এসি, অবভিয়াসলি এসি। আরে বাইরে থেকে দেখে অনেক সুন্দর, মানে হ্যাঁ, and সেই। খুবই বিশাল একটা জায়গায়
সবাই সব মানে বিগ বিগ পার্সোনালিটিরা আসছিল, তারা এসে কথা আসছে। বলছে, ভেজর ভেজর অনেক ক্ষেত্রে ভেজর ভেজর করলো, কি করলে কি হবে, না করলে কি হবে। I don't know এটা আদৌ বাংলাদেশে কোনো উন্নতি হয়েছে নাকি আফটার দিস হোল সামিট। এত হিপোক্রিসি সব জায়গায়, হ্যাঁ। আমি আমি এসির বাতাস খাচ্ছিলাম আর ওনাদের কথা শুনতেছিলাম, লাইক দে আর টকিং অ্যাবাউট এনার্জি সেভিংস, তারপরে কিভাবে বায়ো এনার্জি, রিনিউয়েবল এনার্জি কাজে পলি লাগানো পলি যায়। হ্যাঁ, অবশ্যই এগুলো দরকার পলি আছে, নিয়ে অনেক পলিসি রিফরমেশনের জন্য এগুলো অবভিয়াসলি দরকার আছে, কারণ হুম। আমাদের আমাদের রুট লেভেল থেকে তার পলিসি রিফর্ম হয় না, ওনাদের থেকে পলিসি রিফর্ম হয়। সো ফ্রম দ্যাট পিওভি দরকার আছে এভাবে করে করে আস্তে আস্তে যদি রিফরমেশন হয়। বা ইউথ জিনিসগুলো পলিসি এত ফোরাম। বেশি, বাট স্টিল জিনিসগুলো অনেক মানে হিপোক্রেসি লাগে আমার কাছে, যে আরে উই ওই টক যে টক বাট আরে ওই যে দেখায় না যে তো টেইলর সুইফট হচ্ছে ক্লাইমেট অ্যাওয়ারনেস টাইপের পোস্ট টোস্ট দেয়, এদিকে ও হচ্ছে যখন ট্যুরে যায়, ওর প্রাইভেট জেটে করে যায়, যেখানে ক্লাইমেটের প্রচুর ক্ষতি হয়। একটা মানুষ মনে হয় তার সারা জীবনে 10টা বছরে এত ক্ষতি করে না যে একটা প্রাইভেট জেটে ততটা ক্ষতি করে। মানে দিস আর দ্য থিংস দ্যাট হ্যাপেন এটাই। অ্যারাউন্ড আস। আমার মনে সেম হয় কি যে থিং। এইগুলা এগুলা হচ্ছে জাস্ট দেখায়, বিকজ আচ্ছা দেখাচ্ছে যে বাংলাদেশে এই কাজগুলো হচ্ছে, এগুলা দেখায় হচ্ছে মেবি এইড নেয়, সহায়তা নেয়। আদারওয়াইজ তো আমি কোনো পয়েন্ট দেখি না, কারণ এতে কি আসলেই কোনো মানে মানুষের মধ্যে কি অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে, কেউ কিছু শিখতেছে? জাস্ট কথা শুনছে, সবাই তো জানে যে হ্যাঁ, ক্লাইমেটের এই কেয়ার করতে এই হবে। সামিট গুলা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য হয় না, এই সামিট গুলা হয় হচ্ছে পলিসি পলিসির মেকারদের জন্য মধ্যে বুঝছি, হ্যাঁ প্রত্যেকটা অ্যাওয়ারনেস তো ক্রিয়েট পলিসি নিয়ে করার কাজ জন্য। বাজ। সো হ্যাঁ, বাট ওদের না অ্যাওয়ারনেস সবারই আছে, লাগে হচ্ছে সদিচ্ছা। এখন তুই এটাই এথিক্যালি এইটাই কিভাবে একটা মানুষকে ভালো আমি করবি এটাই বল? দেখি যে আমরা অনেক বেশি মানে ওনারা কিন্তু জানে, ওনারা কিন্তু আসে, ওনারা এগুলাতে কিন্তু অ্যাটেন্ড করে, ওনারা সব বুঝে যায় গিয়ে তারপর যখন আবার যাওয়ার আবার পথে দেখবি এক যে কান দিয়ে বাইর করে দেয়। দেখবি একই টাইপের ইভেন্টে এনারা বারবার যায়, এমন কিছু না যে এনারা জানেই না। আমরা প্রথম শোনালাম যে ভাই আমাদের পলিসি কিন্তু চেঞ্জ করতে হবে, জানে সবকিছুই, তাহলে কেন করতেছে না? বিকজ করে তাদের বেনিফিট নাই, ভাবে যে জীবন তো একটাই, এত এনভায়রনমেন্ট আচ্ছা, নিয়ে কি লাভ? ইয়ের তোরা আইইউবিএটি এর নাম শুনছিস? হ্যাঁ ইউনিভার্সিটি, হ্যাঁ। ওদের নাকি নাম এসি নাই, এটা জানোস? প্রাইভেট ইউনিভার্সিটি, ওদের মানে বানানোই এইভাবে যে ওদের এসি গরম লাগে লাগে না? না। আচ্ছা, মানে না, না আর্কিটেকচারালি এভাবে স্ট্রাকচারটা বানাইছে যাতে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা আমি খেয়াল করছি যে অনেক এখন কয়েকটা এরকম ইয়ে করছে, যেটা আমি দেখলাম রাজস্থানে না জয়পুরে একটা স্কুল, মেয়েদের স্কুল, আমি যেখানে দেখছি এটা, হ্যাঁ দেখছিস না, সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে পড়ায় মূলত, এত গ্রুপ সুন্দর রেখে একটা করে ভিডিও করায় দেখছি। স্কুলটা, ওখানে কোনো ফ্যান লাগে না, হ্যাঁ মানে বাতাসের বাতাস। এত সুন্দর ব্যবস্থা, সেম হুম, বাংলাদেশও আছে এটা এরকম। এটা চাইলে করা যায়। হ্যাঁ বাংলাদেশে কি রংপুরে না কোথায় জানি একটা গার্মেন্টস এরকম, সেম ওখানে ফ্যান ট্যান নাই, ওখানে এরকম আলো বাতাস এমনি যাওয়া আসা করে। একটা মসজিদ আছে বাংলাদেশে, হ্যাঁ মসজিদে আছে। একদম এগুলো ইয়ের সে বলে সে হচ্ছে, আগা খান অ্যাওয়ার্ড পাইছে ওই মসজিদের আর্কিটেক্ট। এটার বলে হচ্ছে স্মার্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইন। আই এইগুলা হোপ। ভালো, এগুলা এগুলো পরিবেশ আসলে বান্ধব। প্রমোট করে করে মানে পরিবেশ এখন কি পরিবর্তন করবো আনা বল, যায়। আমাদের ভার্সিটির মধ্যে একটা মাছ বানাইছে, কেন বানাইছে আমি জানি না, গাছপালা কেটে ধ্বংস করে। আমি না বুঝতেছি না। না না আমার মনে হয় এটা এই গাছপালাগুলো ধ্বংস করে এটা খুব একটা ডাউন কথা, বিকজ ওই জায়গায় যে গাছ ছিল গাছের থেকে ওখানে ছিল ঘাস বেশি, এন্ড মানুষ তাও ওই ট্রু, ঘাসে হ্যাঁ। বৈশা বৈশা যায়, আগাছা যে বেশি। ময়লা করতো ওই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, খুবই এর নোংরা থেকে ছিল। এখন বরঞ্চ ওই জায়গায় গাছ লাগাচ্ছে, মানে যে জায়গায় মানুষ হুদা বসে থাকতো ওই জায়গায় এখন গাছ লাগাচ্ছে। তো গাছ বড় হোক বা যা হোক ভালো হোক, দেখতে সুন্দর লাগুক, বাট আগে যে আমার মনে হয় না, আমি যে টাইমে আসছি আমরা যে টাইমে আসছি ওই সময় মল চত্বর অতটা সুন্দর ছিল না। মাঠের মধ্যে আমি সারাটা জীবন ওখানে ময়লা দেখছি, প্রতিদিন সকালবেলা এসে ময়লা পরিষ্কার করতো যারা ইয়ে করে, মানে ক্লিন করে। স্টিল বিকাল আমি যখন ব্যাক করতাম ভার্সিটি থেকে তখন আমি পুরো জায়গা হ্যাঁ, আমার ময়লা মানুষে হয়ে ময়লা গেছে। ফেলতো। হ্যাঁ আমি আমার তো ময়লা এটাই হয়ে গেছে। বলছি যে মানুষের মধ্যেই ওইটা নেই। তো ইভেন আমি এখনো ধর যে আমি যদি দেখি একটা জায়গায় মানুষ ময়লা ফেলছে, আমার টেন্ডেন্সি কাজ করে যে দিই ফেল। মানে এইটাই আসলে এস্টাবলিশ করা খুবই কঠিন। একটা হ্যাঁ জায়গায় বাট যদি ক্লিন থাকে না, কেউ কিন্তু খুব মানে সাহস পায় না যে আমি ওই জায়গায় কিছুটা ফেল। কিন্তু বাংলাদেশ সব জায়গায় এত ময়লা। সাইদুর কি কষ্ট পেয়ে চলে গেল আমার কথা শুনে? যাই হোক আমরা মনে হয় শেষ করতে পারি। আচ্ছা। সাইদুলকে ছাড়া শেষ করাটা উচিত হবে কিনা এটাও বুঝতেছি না। ও দেয়ার ইজ এ পজ অপশন। না না, ও চলে আসছে। আচ্ছা কি সাইদুল, বন্ধু? আমরা কি শেষ করতে পারি? তোমার অনুমতি নিয়ে শেষ করবো, আমরা যেরকম কোনো প্রোগ্রাম হচ্ছে আমাদের এই মডারেটর ম্যাডামের অনুমতি নিয়ে শেষ করি সেভাবে। এভাবে আটকে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শেষ করে দিই।
আচ্ছা, আবার দেখা হবে সামনের কোনো একটা সপ্তাহে। নেক্সট সপ্তাহে হবে কিনা বলতে পারতেছি না, কারণ সামনে ঈদ আছে আমাদের। তো ট্রাই হ্যাঁ, করবো ঈদের আগে আরেকটা এপিসোড রেকর্ড করার। এবং আই ডোন্ট থিঙ্ক সো হবে এদের। হ্যাঁ, সবাই ব্যস্ত, আমিও বাড়ি বলে চলে আমরা যাবো। কুরবানি ঈদ নিয়ে একটা ইয়ে করছি, এপিসোড করছিলাম লাস্ট ইয়ার। হ্যাঁ, ওটা আমরা আচ্ছা, কিন্তু একটা ইয়া দেবো, মানে গরু থামনেল। রিভিজিট দিব যে এই গত বছরের কোরবানি আর এই বছর কোরবানি মধ্যে কি কি চেঞ্জ আসছে। আমি দেখি বিজি যদি আছি। টাইমে মেনটেন করা যায় ওকে, তাহলে হ্যাঁ, করতে হবে। ওকে। ওকে, গুড নাইট এভরিওয়ান, আল্লাহ হাফেজ। How to stop? How to stop? How to start?